ফেরুয়া নামে একটি গ্রামে কাশেম নামের একজন লোক, তার 10 বছরের একটি মেয়ে ইনাও তার বউকে নিয়ে একসাথে বাস করত। সে দিনের বেলায় বনে গিয়ে শুকনো কাঠ কাটত আর সেগুলো বিক্রি করে তার সংসার চালাতো। ওগো শুনছো, আজ সারাদিন তো বৃষ্টি হচ্ছে। বাইরে যত কাঠ ছিল সকল কাঠ তো মনে হয় ভিজে গেছে। এখন এত বৃষ্টিতে আমরা কাঠ কোথায় পাবো? আর পানিতে ভিজা কাঠ বাজারে কেউ নেবে না। গরিবের উপর খাড়ার ঘা। এখন তো ঘরের মধ্যে খাবার কিছুই নেই, অন্যদিকে বৃষ্টির জন্য শুকনো কাঠও নেই। কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি মোড়লের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসি। টাকা পেলে কিছুদিন চলে যাবে। কাশেম মোড়লের কাছে কিছু টাকা ধারের জন্য চায়, কিন্তু মোড়ল তাকে বকাঝকা করে সেখান থেকে 1 টাকাও না দিয়ে তাড়িয়ে দেয়। সে মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছে। সামনের রাস্তার মধ্যে একটা গর্ত ছিল, তা সে লক্ষ্য করেনি। গর্তের মধ্যে পড়ে তার একটি পা ভেঙে যায়। হায় রে আল্লাহ, এটা কি হলো? আপনি আপনার পা ভেঙে এখন তো শুয়ে পড়েছেন। এখন কি করব? যে আশাটা ছিল সেটাও এখন শেষ। একটার পর একটা সমস্যা ঘাড়ে এসে পড়ছে। হে আল্লাহ, আপনি এটা আমার সাথে কি করছেন? আমি আমার পরিবারের পেট কিভাবে চালাবো? যদি আমার পাটা ঠিক হতো তাহলে কম করে হলেও কিছু জোগাড় করতে পারতাম। কাশেম এভাবেই নিজে নিজে কথা বলতে শুরু করলো। তখন তাদের কথা তার ছোট্ট মেয়ে ইনা ঘরের মধ্যে দাঁড়িয়ে সব শুনে ফেললো। মা বাবা অনেক বেশি দুঃখী হয়ে আছে। বাবাও হাঁটতে পারবে না, আর আমি বাবাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। ইনা চুপচাপ ঘরে ঢুকে তার বাবার কুঠারটি নিয়ে ঘর থেকে বনের দিকে কাঠ কাটতে চলে গেল। সে যে বনের দিকে এসেছে সেটা ছিল একটা মায়াবী জাদুর বন, আর এই কথাটি ইনা জানতো না। সে হাঁটতে হাঁটতে জঙ্গলে হারিয়ে যায়। আরে এই জঙ্গলটা আস্তে আস্তে আরো ঘন হয়ে যাচ্ছে। যতই আমি ভেতরে যাচ্ছি ততই এটা আরো ভয়ানক মনে হচ্ছে। আমি তো রাস্তাও দেখতে পাচ্ছি না। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। ইনা জঙ্গলের মধ্যে ভয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে হাঁটতে থাকে। হঠাৎ জঙ্গলের দূরে একটা সিঁড়ি দেখতে পায়। সিঁড়িটি দেখে সে অনেক খুশি হয়। সে মনে মনে ভাবে, এই সিঁড়ি দিয়ে আমি এখান থেকে বের হয়ে যেতে পারবো। তখন বৃদ্ধ একটি লোক তার দিকে আসতে দেখলো। আরে এই মেয়ে, তুমি এই জঙ্গলে প্রথমবার এসেছো নাকি? হ্যাঁ, আমি রাস্তা ভুলে গেছি। এই সিঁড়ি দিয়ে ওঠার আগে একটাবার ভেবে নাও। এখানে আবার ভাবার কি আছে? এটা তো ওই সিঁড়িটা না, যার মাধ্যমে আমি জঙ্গল থেকে বের হতে পারবো? হ্যাঁ, এই কথাটা সত্য। এই সিঁড়ির মাধ্যমে তুমি জঙ্গল থেকে বের হয়ে যেতে পারবে। এই সিঁড়িতে যাওয়ার আগে আমি কি তোমাকে একটা কথা বলে দেব? কি বলতে চান বলুন? এই সিঁড়িটা মেঘের মধ্যে গিয়ে শেষ হয়ে যাবে, আর সেখানে তুমি একটা পরীর দেখা পাবে। সে তোমাকে কিছু প্রশ্ন করবে। তুমি যদি তার সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি অর্থ এবং জ্ঞান দুটোই পাবে। আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে সে তোমাকে মেরে ফেলবে। এই জঙ্গল থেকে বের হওয়ার জন্য আমার আর অন্য কোনো উপায় নেই। ইনা সিঁড়িতে উঠে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে এক সময় সিঁড়ি শেষ হয়ে যায়। তখন সেখানে হঠাৎ করে একটা পরী চলে আসে। তুমি তোমার পিতাকে সাহায্য করার জন্যই জঙ্গলে এসেছো। আমি সব কিছু জানি। তুমি সিঁড়ি দিয়ে উপর পর্যন্ত আসলে কি হবে? তোমাকে তো আমার প্রশ্নের উত্তর দিয়েই এখান থেকে যেতে হবে। যদি তুমি ভুল উত্তর দাও তাহলে এখনই তোমাকে মেরে ফেলবো। আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। পরী তাকে মেঘের ওপর বসিয়ে প্রশ্ন করতে লাগলো। এটা তোমার প্রথম প্রশ্ন। ওটা কোন ফল যেটা কখনো বিক্রি করা যায় না? ইনা চিন্তায় পড়ে যায়। পরী যখনই তাকে মারার জন্য
পরীর লাঠি বের করে ইনা তাকে আটকে বলল, পরিশ্রমের ফল, পরিশ্রমের ফল যেটা কখনো বিক্রি করা যায় না। ইনা, অনেক ভালো, তোমার উত্তর ঠিক হয়েছে। এখন দ্বিতীয় প্রশ্নের জন্য তৈরি হও। ওটা কোন জিনিস যার নাম নেওয়া মাত্র সেটা ভেঙে যায়? তুমি প্রথম প্রশ্নের উত্তর তো দিয়েছ, দ্বিতীয় প্রশ্নের উত্তরটি না দিতে পারলে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। নীরবতা এমন একটা জিনিস যেটার নাম নেওয়া মাত্র সেটা ভেঙে যায়। ঠিক আছে, তোমার প্রশ্ন ঠিক হয়েছে। এবার তৃতীয় এবং শেষ প্রশ্নটি শোনো। এটা কোন অন্ধকার যেটা আলোর মাধ্যমে তৈরি হয়? ইনা এবার ভাবতে ভাবতে নিচের দিকে তাকিয়ে সাথে সাথে বলে উঠল, ছায়া, ছায়া ওই অন্ধকারটা, ছায়া যেটা আলোর মাধ্যমে তৈরি হয়। সাবাস ইনা, তুমি তিনটে প্রশ্নের অনেক ভালোভাবে উত্তর দিয়েছ। আমি তোমার উপর অনেক খুশি। এই জঙ্গল কাউকে এভাবে যেতে দেয় না, কিন্তু তোমার বুদ্ধির কাছে আমার প্রশ্ন হেরে গেছে। তুমি জীবনে অনেক জ্ঞানী হবে। এই নাও, এটা তোমার উপহার। এবার তুমি তোমার বাড়িতে চলে যাও আর পরিবারের খেয়াল রাখবে। তখন ইনা উপহার নিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকে। পরী নিজেই তাকে তার বাড়িতে দিয়ে আসে।